নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে বাংলা নববর্ষের সপ্তাহান্তে আমি আর রাজীব দুজনেই একটি বড় গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই এপিসোড থেকে যে বড় গল্পটির পাঠ আরম্ভ করব সেটি হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত ও মানিকের একটি গোয়েন্দা গল্প, যা আবার অ্যাডভেঞ্চার গল্পও বটে। এই গল্পটি অবশ্য বিশিষ্ট। এটি জয়ন্ত ও মানিককে নিয়ে লেখা হেমেন্দ্র কুমারের প্রথম গল্প, জয়ন্তের কীর্তি। হেমেন্দ্র কুমার লিখতে আরম্ভ করেন ছোট বয়স থেকেই, কিন্তু ছাপার অক্ষরে তাঁর প্রথম আত্মপ্রকাশ 1923 সালে। তার প্রায় 15 বছর বাদে 1937 সালে প্রকাশিত হয় জয়ন্তের কীর্তি। তার আগে বিমল ও কুমারকে নিয়ে বেশ কয়েকটি গল্প উপন্যাস প্রকাশিত হয়ে গেছে। বিমল ও কুমারের গল্পগুলি প্রধানত অ্যাডভেঞ্চার রসের, এবং তার মধ্যে ফ্যান্টাসিও মিশে গেছে মাঝে মাঝেই। হেমেন্দ্র কুমারের অন্য অনেক গল্পেই সম্পূর্ণ অলৌকিক, এমনকি কিছুটা বীভৎস রসও মিশে আছে। জয়ন্ত ও মানিককে সৃষ্টি করে হেমেন্দ্র কুমার কিন্তু আরম্ভ করলেন সম্পূর্ণ বাস্তবধর্মী এবং বিজ্ঞানমনস্ক রহস্য গল্প। জয়ন্ত ও মানিকের এই প্রথম গল্পটিতে অপরাধী ভবতোষ একজন বৈজ্ঞানিক, এবং বিজ্ঞানের অপব্যবহারের দ্বারাই সে তার অপরাধ কর্ম সাধন করে, আর জয়ন্তও তাকে ধরতে পারে বিজ্ঞানের অতি সাম্প্রতিক তথ্য সম্পর্কে অবহিত থাকার ফলেই। গল্পের এই গতি ও বিবর্তন আকস্মিক নয়। বাস্তবিক হেমেন্দ্র কুমার বিংশ শতাব্দীর বিজ্ঞানের ঝকঝকে আলোয় বাস্তবধর্মী টানটান রহস্য অ্যাডভেঞ্চারের গল্প লেখার জন্যেই জয়ন্ত আর মানিকের সৃষ্টি করেন। এই কাহিনীর শেষ একটি অধ্যায় আছে, যার নাম হেমেন্দ্র কুমার দিয়েছেন পরিশিষ্ট। এই পরিশিষ্ট অধ্যায়ে হেমেন্দ্র কুমার সোজাসুজি পাঠক পাঠিকার প্রতি কথা বলেছেন। জাত সাহিত্যিকের মতোই সেই কথাগুলির মধ্যেও রয়েছে আবার অন্য গল্প। সেই অধ্যায়টি পড়লে বা শুনলেই সহজেই প্রতীয়মান হয় হেমেন্দ্র কুমার খুব ভেবে চিন্তে বিজ্ঞানের চোখ ধাঁধানো আলোয় ঝলমলে একটি গোয়েন্দা উপন্যাস সৃষ্টি করেছেন। আসলে জীবিকার্থে নানা ধরনের গল্প, বিশেষ করে অলৌকিক গল্প অনেক লিখে থাকলেও হেমেন্দ্র কুমারের আসল ঝোঁক ছিল বোধহয় বিজ্ঞানের দিকেই। যে জন্য এই জয়ন্তকে দিয়েই তিনি বলিয়েছেন, ভূতের গল্প শুনতে ভালো লাগে কারণ অসম্ভবের দিকে মানুষের একটা টান আছে, কিন্তু আসলে ভূত নেই। জয়ন্তের কীর্তির 1 বছর বাদে প্রকাশিত পদ্মরাগ বুদ্ধ উপন্যাসটিতে জয়ন্ত এই উক্তিটি করে। যারা আমাদের পডকাস্টের নিয়মিত শ্রোতা তারা জানেন, আমাদের 4th সিজনে 340 থেকে 343 নম্বর এপিসোডে এই পদ্মরাগ বুদ্ধ উপন্যাসটি আমরা পাঠ করেছিলাম। যারা শোনেননি, আগ্রহ থাকলে গিয়ে শুনে নেবেন আশা করছি। আর একটা কাকতালীয়ের কথা উল্লেখ করে পাঠ আরম্ভ করছি। 90 বছর আগে রচিত এই উপন্যাস যিনি রচনা করেছিলেন, সেই হেমেন্দ্র কুমার প্রয়াত হয়েছিলেন আজ থেকে 60 বছরেরও বেশি আগে, 1963 সালে আজকেরই তারিখে 18 এপ্রিল। তাই আজকে তাঁর লেখা এই কাহিনী শ্রোতা বন্ধুদের কাছে উপস্থিত করতে পেরে বিশেষভাবে ভালো লাগছে। আরম্ভ করছি আজকের পাঠ। হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের প্রথম রহস্য অ্যাডভেঞ্চার, জয়ন্তের কীর্তি। এই এপিসোডে প্রথম পর্ব।
রহস্যময় চুরি। সকালবেলা, শীতকাল। খিড়কির ছোট বাগানের একপাশে একখানা ইজি চেয়ারে শুয়ে জয়ন্ত একমনে বিলাতি ডিটেকটিভ উপন্যাস পড়ছে, আর তার গায়ের ওপর দিয়ে খেলা করে যাচ্ছে কাঁচা সোনার মতো কচি রোদের মিষ্টি হাসিটুকু। এমন সময় মানিকলাল ঊর্ধ্বশ্বাসে সেখানে ছুটে এসে বললে, জয় জয়। জয়ন্ত বই থেকে মুখ তুলে বললে, হয়েছে কি? অমন করে ছুটে আসছো কোত্থেকে? মুকুন্দ নন্দীর গদি থেকে। কিন্তু ছুটে আসছো কেন? কেউ তোমাকে লাঠি নিয়ে তাড়া করেছে নাকি? ইজি চেয়ারের হাতলের উপর বসে পড়ে মানিকলাল বললে, হুঁ, আমাকে লাঠি নিয়ে তাড়া করে এ অঞ্চলে এমন লোক তো কাউকে দেখি না। আমি তাড়াতাড়ি ছুটে আসছি তোমাকে একটা মস্ত খবর দেবার জন্যে। কাল মুকুন্দ নন্দীর গদিতে একটা রহস্যময় চুরি হয়ে গেছে। জয়ন্ত সিধে হয়ে বসে বললে, রহস্যময় চুরি? হুঁ, এই দেখো খবরের কাগজ। তুমি পড়ে শোনাও। মানিকলাল খবরের কাগজ থেকে পড়ে শোনাতে লাগল। রহস্যময় চুরি। গতকল্য গভীর রজনীতে বাগবাজারের শ্রীযুক্ত মুকুন্দলাল নন্দীর গদিতে এক রহস্যময় চুরি হইয়া গিয়াছে। গদির কার্য শেষ হইয়া যাইবার পর মুকুন্দবাবু যথারীতি হিসাব মিলাইয়া শয়ন করিতে যান। গদিতে সেদিন অনেক টাকার কাজ হইয়াছিল এবং সে টাকা লোহার সিন্দুকের ভিতরে তুলিয়া রাখা হইয়াছিল। সিন্দুকের পাশেই মুকুন্দবাবুর এক কর্মচারী শয়ন করিয়াছিল। গভীর রাত্রে হঠাৎ তাহার নিদ্রাভঙ্গ হয় এবং সঙ্গে সঙ্গে কে তাহাকে ধরিয়া শূন্যে তুলিয়া জানলা দিয়া দ্বিতলের উপর হইতে নিম্নতলে নিক্ষেপ করে। ভাগ্যক্রমে জানালার নিচেই মেদি পাতার ঝোপ ছিল, তাই তাহার উপরে পড়িয়া লোকটি অজ্ঞান হইয়া গেলেও তাহার আঘাত সাংঘাতিক হয় নাই। জ্ঞানোদয়ের পর তাহার আর্তনাদে গদির আর সকলকার নিদ্রাভঙ্গ হয়। তাহার মুখ হইতে সমস্ত শুনিয়া মুকুন্দবাবু তখনই লোহার সিন্দুকের ঘরে যান, কিন্তু ঘরের দ্বার ভিতর হইতে বন্ধ ছিল। তখন দ্বার ভাঙিয়া ফেলা হয়। ঘরের মধ্যে ঢুকিয়া সকলে দেখেন যে লোহার সিন্দুকের দরজা ভাঙা, ভিতরে টাকা কড়ি কিছুই নাই। একটা জানালার চারিটা লোহার শিক দুমড়াইয়া কে বা কাহারা খুলিয়া ফেলিয়াছিল। শিকগুলি বাড়ির বাহিরে জানালার ঠিক নিচেই পাওয়া গিয়াছে। চোরেরা যে এই ভাঙা জানালা দিয়াই ভিতরে ঢুকিয়া আবার বাহির হইয়া গিয়াছে সে বিষয়ে কোনোই সন্দেহ নাই। মুকুন্দবাবুর প্রায় 30,000 টাকা সিন্দুক হইতে অদৃশ্য হইয়াছে বলিয়া প্রকাশ। পুলিশ জোর তদন্ত শুরু করিয়াছে। জয়ন্ত সমস্ত শুনে খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বললে, আচ্ছা মানিকলাল, মাস 3 আগে ভবানীপুরের এক বড় জুয়েলারের দোকান থেকে প্রায় 50,000 টাকার অলংকার চুরি যায়, মনে আছে? আছে, কিন্তু সে চুরির সঙ্গে এ চুরির সম্পর্ক কি? সম্পর্ক হয়তো কিছুই নেই, কিন্তু সে চুরির সঙ্গে এ চুরির মিল আছে অনেকটা। হ্যাঁ, তা বটে। চোরেরা সেখানেও জানলার লোহার গরাদ ভেঙে ভিতরে ঢুকেছিল আর লোহার সিন্দুকের কপাট ভেঙে গহনা নিয়ে পালিয়েছিল, ঠিক কথা। জয়ন্ত বললে, কেবল তাই নয়, একজন দরওয়ানকে ধরে তুলে এমন আছাড় মেরেছিল যে তার প্রাণ প্রায় যায় যায় হয়েছিল। মানিকলাল উৎসাহিত হয়ে বললে, ঠিক ঠিক, তুমি কি বলো সেই চোরের দলই কাল মুকুন্দ নন্দীর গদিতে এসে হানা দিয়েছে? জয়ন্ত মাথা নেড়ে বললে, আমি এখন ওসব কিছুই বলতে চাই না। আমি এখন খালি জানতে চাই যে মুকুন্দ নন্দীর সঙ্গে তোমার আলাপ আছে কি না। মানিকলাল বললে, হ্যাঁ, অল্প স্বল্প আলাপ পরিচয় আছে বই কি। মুকুন্দবাবু আমাকে তো চেনেনি, তোমারও খ্যাতি তাঁর অজানা নেই। এইমাত্র আমি যখন গদি থেকে আসি তিনিও আমার সঙ্গে তোমার কাছে আসতে চাইছিলেন। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, চলো তাহলে, আর দেরি করে কাজ নেই, একবার গদিটা দেখেই আসি। বেনামা চিঠি। এইবার আগে জয়ন্ত আর মানিকলালের
একটুখানি পরিচয় দেওয়া দরকার। জয়ন্তের বয়স 21-22-এর বেশি হবে না, তবে তার লম্বা চওড়া চেহারার জন্য বয়সের চাইতে তাকে অনেক বেশি বড় দেখায়। তার মতন দীর্ঘদেহ যুবক বাঙালি জাতির ভিতরে বড় একটা দেখা যায় না। তার মাথার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। ভিড়ের ভিতরেও সে নিজেকে লুকোতে পারত না। সকলের মাথার উপরে জেগে থাকত তার মাথাই। রীতিমতো ডন বৈঠক, কুস্তি, জিমন্যাস্টিক করে নিজের দেহখানিকেও সে তৈরি করে তুলেছিল। বাঙালিদের ভিতরে সে একজন নিপুণ মুষ্টিযোদ্ধা বলে বিখ্যাত। আপাতত এক জাপানি মল্লের কাছ থেকে জুজুৎসুর কৌশল শিক্ষা করছে। মানিকলাল বয়সে জয়ন্তের চেয়ে বছর 2-1 ছোট হবে। নিয়মিত ব্যায়ামাদির দ্বারা যদিও তারও দেহ খুব বলিষ্ঠ, কিন্তু তার আকার সাধারণ বাঙালিরই মতন। ইচ্ছে করলেই সে আর 5 জনের ভিতরে গিয়ে অনায়াসেই আপনাকে লুকিয়ে ফেলতে পারত। জয়ন্ত ও মানিকলাল দুজনেই এক কলেজে পড়াশুনো করত, কিন্তু নন কোঅপারেশন আন্দোলনের ফলে তারা দুজনেই কলেজই পড়াশুনো ত্যাগ করেছিল। তারা দুজনেই পিতৃ-মাতৃহীন, কাজেই স্বাধীন। দুজনেরই কিছু কিছু পৈতৃক সম্পত্তি আছে, কাজেই তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবার ভয়ও নেই। ছেলেবেলা থেকেই তাদের ভারী শখ বিলাতি ডিটেকটিভের গল্প পড়বার। এসব গল্প তারা একসঙ্গে বসেই পড়ত, এবং গল্প শেষ হলে তাদের ভিতরে উত্তপ্ত আলোচনা চলত। এডগার অ্যালান পো, গ্যাবোরিও, কনান ডয়েল ও মরিস লেব্লাঙ্ক প্রভৃতি বিভিন্ন লেখকদের কাহিনী তো তারা একরকম হজম করেই ফেলেছিল, এবং হাতে সময় থাকলে অবিখ্যাত লেখকদেরও রচনাকে তারা অবহেলা করতে পারত না। কিন্তু তাদের কাছে উপাস্য দেবতার মতন ছিলেন কনান ডয়েল সাহেবের দ্বারা সুপরিচিত ডিটেকটিভ শার্লক হোমস। একটি বোতাম, এক টুকরো কাগজ বা একটা ভাঙা চুরুটের পাইপের মতো তুচ্ছ জিনিস দেখে শার্লক হোমস বড় বড় চুরির বা খুনের আসামিকে ধরে ফেলতে পারতেন। জয়ন্ত ও মানিকলাল রুদ্ধশ্বাসে তাঁর সেই বাহাদুরির কথা পাঠ করত এবং বসে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত। তারাও যেন গোয়েন্দা হয়ে শার্লক হোমসের মতন তুচ্ছ সূত্র ধরে বড় বড় চুরি, রাহাজানি, খুনের কিনারা করে ফেলে লোকের চোখে তাক লাগিয়ে দিচ্ছে। এইভাবে আলোচনা করতে করতে ক্রমে তাদের পর্যবেক্ষণ শক্তি এতটা বেড়ে উঠল যে পাড়ার কয়েকটা ছোটখাটো চুরির আসামিকে পুলিশের আগেই ধরে ফেলে সত্য সত্যই সবাইকে অবাক করে দিলে। তারপর একটা শক্ত খুনের কেসে তারা খুবই নামজাদা হয়ে পড়ল। পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেই সময়েই কেসটা হাতে নিয়ে জয়ন্ত হপ্তাখানেকের ভিতরে খুনিকে ধরে পুলিশের কবলে সমর্পণ করেছিল। এই রকম আরও 4-5টা জটিল চুরি ও খুনের রহস্য ভেদ করে জয়ন্ত ও মানিকলালের নাম এখন চারিদিকেই সুপরিচিত। জয়ন্ত ও মানিকলাল এসেছে শুনে মুকুন্দবাবু তাড়াতাড়ি বেরিয়ে এসে তাদের খুব আদর করে গদির ভিতরে নিয়ে গেলেন। জয়ন্ত বললে, আমাদের একেবারে চুরির ঘরে নিয়ে চলুন, আমি বাজে কথায় সময় নষ্ট করতে চাই না। যে ঘরে চুরি হয়েছিল সে ঘরে ঢুকে জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে একবার চেয়ে দেখলে। ভাঙা লোহার সিন্দুকটা পরীক্ষা করে বললে, আচ্ছা, এই সিন্দুক ভাঙার শব্দেও আপনাদের ঘুম ভেঙে যায়নি? মুকুন্দবাবু বললেন, আমার ঘুম খুব সজাগ, আর আমি পাশের ঘরেই থাকি, অথচ শুনলে আপনি অবাক হবেন যে কাল আমার ঘুম ভাঙেনি। আপনার যে কর্মচারী আহত হয়েছেন তিনি এখন কোথায়? হাসপাতালে। কারা তাঁকে আক্রমণ করেছিল সে বিষয়ে তিনি কিছু বলেছেন? সে বিশেষ কিছুই বলতে পারেনি, কারণ অন্ধকারে সে কারুকেই দেখতে পায়নি। তবে যখন তাকে জানলা গলিয়ে ফেলে দেওয়া হচ্ছিল তখন সে চকিতের মধ্যে দেখতে পেয়েছিল যে নিচে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। হুঁ, বলে জয়ন্ত একটা জানলার ধারে গিয়ে দাঁড়ালো। সে জানালায় আগে 6টা লোহার শিক ছিল, এখন মাত্র 2টা অবশিষ্ট আছে। জয়ন্ত একটা শিক ধরে টেনে বুঝল এরকম 4-4টে শিক দুমড়ে খুলে ফেলা বড় সামান্য শক্তির কাজ নয়। হঠাৎ সেই শিকের এক জায়গায় তার দৃষ্টি আকৃষ্ট হল। শিকটার লোহার গায়ে একটু চিড় খেয়েছে এবং সেইখানেই একগোছা কটা চুল বা লোম আটকে রয়েছে।
জয়ন্ত সাবধানে ও সযত্নে সেই চুলের গোছা টেনে নিয়ে একখানা কাগজে মুড়ে পকেটের ভিতরে রাখলে এবং একটি শামুকের নস্যদানি থেকে এক টিপ নস্য নিয়ে নাকের ভিতরে গুঁজে দিলে। মানিকলাল জানত জয়ন্ত যখনই মনে মনে কোনো কারণে খুশি হয়ে ওঠে তখন এক টিপ নস্য না নিয়ে থাকতে পারে না, কিন্তু আপাতত তার খুশি হবার কোনো কারণ আবিষ্কার করতে না পেরে এগিয়ে এসে চুপি চুপি জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? জয়ন্ত ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললে, একটা ভালো সূত্র পেয়েছি, বৈকালে বলবো। মুকুন্দবাবু ব্যস্ত হয়ে বললেন, ও কি জয়ন্তবাবু, এখনই চললেন যে? জয়ন্ত বললে, আমার যা জানবার তা জেনেছি, নতুন কিছু ঘটনা ঘটলে আমাকে তখনই জানাবেন। মুকুন্দবাবু বললেন, অবশ্যই তা জানাবো। জয়ন্তবাবু, আপনার শক্তির কথা আগেই শুনেছি, দেখবেন আমাকে যেন ভুলবেন না। পুলিশের চেয়ে আমি আপনাকে বেশি বিশ্বাস করি। পুলিশ ঘুষ খায়, আপনি খাঁটি লোক। জয়ন্ত ফিরে রুক্ষস্বরে বললে, আমি খাঁটি লোক আপনি তা জানলেন কি করে? মিছে তোষামোদ আমি ভালোবাসি না। রাস্তায় এসে জয়ন্ত বললে, মানিকলাল, বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে একটু বিশ্রাম করেই আবার আমার সঙ্গে দেখা করো, বলেই সে হনহন করে এগিয়ে গেল। মানিকলাল নিজের বাড়ির পথ ধরে অগ্রসর হল। যখন সে প্রায় বাড়ির কাছে এসে পড়েছে, হঠাৎ একজন লোক পিছন থেকে তার নাম ধরে ডাকলে। মানিকলাল ফিরে দেখলে, কিন্তু তাকে চিনতে পারলে না। লোকটা বললে, আপনারই নাম তো মানিকবাবু? মানিকলাল ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। আপনার নামে একখানা চিঠি আছে, এই নিন। মানিকলাল হাত বাড়িয়ে চিঠিখানা নিলে, খাম ছিঁড়ে চিঠি বার করে পড়লে, মানিকবাবু, আমাদের চোখ সর্বত্র। মুকুন্দ নন্দীর গদিতে চুরি হইয়াছে তো আপনাদের কি? যদি প্রাণের মায়া রাখেন এ ব্যাপার থেকে সরিয়া দাঁড়ান, নহিলে মৃত্যু অনিবার্য। পত্রে লেখকের নাম নেই। পত্র থেকে দৃষ্টি তুলে মানিকলাল দেখলে, যে চিঠি নিয়ে এসেছিল সে কোথায় অদৃশ্য হয়েছে। মানিকলালের আর নিজের বাড়িতে যাওয়া হলো না, সে আবার জয়ন্তের বাড়ির দিকে ছুটল। দুই হাতের উপর মুখ রেখে জয়ন্ত চুপ করে টেবিলের সামনে বসেছিল। মানিকলাল ঘরে ঢুকেই চিঠিখানা টেবিলের উপরে ফেলে দিয়ে বললে, জয়, আর এক নতুন কাণ্ড। জয়ন্ত একটুও নড়ল না, চিঠির দিকে তাকিয়েও দেখলে না। সহজভাবেই বললে, চিঠিতে কি লেখা আছে আমি তা জানি। জানো? হ্যাঁ, আমিও এখনই ওই রকম একখানা চিঠি পেয়েছি। একটি বেশি খুশি মনুষ্য। মানিকলাল সবিস্ময়ে বললে, তুমিও এই রকম একখানি চিঠি পেয়েছ? হ্যাঁ। যে চিঠি দিয়েছে তাকে ধরতে পারোনি? না, কিন্তু তার চেহারা দেখে নিয়েছি, তাকে আবার দেখলেই চিনতে পারবো। তবে আমার বিশ্বাস চিঠি সে লেখেনি, সে পত্রবাহক ছাড়া আর কেউ নয়। তোমার এ বিশ্বাসের কারণ কি? কারণ চিঠিখানা এরই মধ্যে আমি কিছু কিছু পরীক্ষা করে দেখেছি। এই বলে জয়ন্ত টেবিলের উপর থেকে মানিকলালের চিঠিখানাও তুলে নিলে, তারপর হঠাৎ উঠে পাশের ঘরে চলে গেল। পাশের ঘরটি হচ্ছে জয়ন্তের পরীক্ষাগার। মানিকলাল বুঝলে তার চিঠিখানা ভালো করে পরীক্ষা করবার জন্যেই জয়ন্ত ও ঘরে গেল। সে চুপ করে বসে আজকের ঘটনাগুলো নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগল, কিন্তু কোনো সূত্রই আবিষ্কার করতে পারলে না। খানিকক্ষণ পরেই জয়ন্ত পাশের ঘর থেকে বেরিয়ে এলো। অন্যমনস্কভাবে যেন নিজের মনেই বললে, না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। মানিক বললে, তোমার কথার অর্থ কি জয়? জয়ন্ত চেয়ারের উপর বসে পড়ে এক টিপ নস্য নিয়ে বললে, এই চিঠি দুখানা যে লিখেছে তার সম্বন্ধে কতকগুলি দরকারি কথা আমি জানতে পেরেছি। যথা? শোনো, পত্রলেখক বাঁ হাতে চিঠি লিখেছে। যারা হাতের লেখা সম্বন্ধে বিশেষজ্ঞ তারা সকলেই জানেন ডান হাতের আর বাঁ হাতের লেখার ছাঁদ হয় আলাদা রকম।
এখন প্রশ্ন হচ্ছে, পত্রলেখক বাঁ হাত ব্যবহার করেছে কেন? তুমি হয়তো মনে করবে সে তার ডান হাতের লেখা লুকোবার জন্যই বাঁ হাতে লিখে আমাদের ফাঁকি দিতে চেয়েছে। কিন্তু সেক্ষেত্রে অনভ্যাসের জন্যে বাঁ হাতের লেখা এতটা পাকা হতো না। সুতরাং তার বাঁ হাতের চিঠি লেখবার 3টি কারণ থাকতে পারে। 1, কারুর মতন সে হয়তো 2 হাতেই চিঠি লিখতে পারে। 2, কারুর মতন তার হয়তো ডান হাতের চেয়ে বাঁ হাতই ভালো চলে। 3, হয়তো তার ডান হাত নেই বা থাকলেও অকর্মণ্য, কাজেই তাকে বাঁ হাতে লেখার অভ্যাস করতে হয়েছে। মানিকলাল বললে, আর কিছু জানতে পেরেছ? জয়ন্ত বললে, পেরেছি বই কি। ভালো করে লক্ষ্য করবার সময় পেলে তুমিও বুঝতে পারতে যে পত্রলেখক ফাউন্টেন পেনে সবুজ কালিতে লেখে। খাম আর চিঠির কাগজ কিরকম পুরু আর দামি দেখেছ তো? সাধারণ লোক চিঠি লেখার জন্য এত অর্থ ব্যয় করে না, আবার অনেক ধনী লোকেও করে না। সুতরাং পত্রলেখক কেবল ধনী নয়, বিলাসীও। এই চিঠি লিখে সে মস্ত ভ্রম করেছে, আমাদের অনেক পরিশ্রম বাঁচিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি সে বাঙালি, ধনী, বিলাসী আর বাঁ হাতে লেখে। অপরাধীকে ধরবার জন্যে আমাদের আর কলকাতার নানান জাতের লোকের পিছু নিতে হবে না। মানিকলাল বললে, কিন্তু কলকাতায় বাঙালির সংখ্যাও তো কম নয়। জয়ন্ত টেবিলের উপরে নস্যদানিটা ঠুকতে ঠুকতে বললে, মানিক, আমি আরও কিছু কিছু দরকারি কথা জানতে পেরেছি। অপরাধী যদি ইউরোপের লোক হতো তাহলে কখনো চিঠি লিখে আমাদের এমন করে শাসাতে সাহস করত না। ইউরোপের পুলিশকে বিজ্ঞান এখন শাসন করে। চোর ডাকাত খুনিদের বিরুদ্ধে সেখানকার পুলিশ এখন বৈজ্ঞানিকের পরীক্ষাগারে বসে প্রমাণ সংগ্রহ করে। অপরাধীদের ব্যবহৃত ছোটখাটো কোনো জিনিস দেখেও অনেক রহস্য ধরে ফেলা যায়। পত্রলেখক আমাকে চেনে, কিন্তু আমারও যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষাগার আছে এটা জানলে সে চিঠি লেখবার সময় আরও বেশি সাবধান হতো। মানিক, পত্রলেখক হচ্ছে হয় রাসায়নিক, নয় তার টেবিলের উপরে নানা রকম রাসায়নিক চূর্ণ ছড়ানো থাকে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, আমি খুব শক্তিশালী অণুবীক্ষণ দিয়ে পরীক্ষা করে দেখলুম চিঠির খামের পিছন দিকে 3-4 রকম রাসায়নিক চূর্ণ লেগে রয়েছে। সাদা চোখে তা দেখা যায় না। খুব সম্ভব পত্রলেখক জল দিয়ে খাম এঁটে সেখানাকে টেবিলের উপরে চেপে ধরেছিল, লোকে প্রায়ই যা করে থাকে। সাদা চোখে অদৃশ্য ওইসব রাসায়নিক চূর্ণ তার টেবিলের উপরে ছড়ানো ছিল, তারই কিছু কিছু খামের গায়ে লেগে গিয়েছে। মানিকলাল চমৎকৃত হয়ে বললে, এ যে আলিবাবার গল্পের কুনকের সঙ্গে মোহর উঠে আসার মতো হলো। হ্যাঁ, প্রায় সেই রকমই বটে। এখন বুঝে দেখো, কোনো সাধারণ লোকের টেবিলেই নানা রকম রাসায়নিক চূর্ণ ছড়ানো থাকে না। সুতরাং আমাদের এই প্রেরক যে কেমিস্ট্রি নিয়ে নাড়াচাড়া করে সে বিষয়ে সন্দেহ নেই। মানিক, সে বাঁ হাতে ফাউন্টেন পেনে সবুজ কালিতে লেখে আর আমাদের কার্যকলাপ সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করে। মানিকলাল বললে, তাহলে এটাও বুঝতে হবে যে সে আমাদেরও নাগালের বাইরে নেই। জয়ন্ত বললে, এই চিঠি দুখানি সে প্রমাণও দিচ্ছে। মানিকলাল হাসতে হাসতে বললে, এইবারে আমার মাথাও একটু একটু করে খুলছে। মুকুন্দ নন্দীর গদিতে আমরা বেশিক্ষণ ছিলুম না, কিন্তু আমরা বাড়ি আসবার পথেই এই চিঠি দুখানা পেয়েছি। পত্রলেখক নিশ্চয়ই খুব কাছেই ছিল। জয়ন্ত বললে, খুব কাছে, হ্যাঁ, কাছের এক বাড়িতে। মানিকলাল বললে, বাড়িতে? নিশ্চয়ই। বাড়ির নামে তুমি যখন সন্দেহ করছো তখন তোমার বুদ্ধি খুলতে এখনো দেরি আছে। রাস্তায় দাঁড়িয়ে বা গাড়িতে বসে চিঠি লিখলে খামের পিছনে ওই রাসায়নিক গুঁড়োগুলো উঠে আসতো কি? মানিক উৎসাহ ভরে বলে উঠল, ঠিক ঠিক ঠিক। অপরাধী তাহলে বাগবাজারেই থাকে, তাকে গ্রেপ্তার করা শক্ত হবে না। জয়ন্ত গম্ভীরভাবে বললে, এত সহজেই উৎসাহিত হইও না মানিক। চারে মাছ থাকলেই সে যে ডাঙায় উঠবে এমন কোনো কথা নেই। আমি কেবল এইটুকু বলতে পারি যে অপরাধী চিঠি লিখে অন্ধকার অনেকটা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু ও কথা এখন থাক, আমার আর একটা আবিষ্কারের কথা শোনো। দেখো দেখি,
এটা কি? এই বলে সে টেবিলের উপর থেকে ছোট্ট একটি কাগজের মোড়ক তুলে মানিকের দিকে এগিয়ে দিলে। মোড়ক খুলে মানিক দেখলে এক টুকরো শুকনো মাটি। জয়ন্ত বললে, কিছু বুঝতে পারছ? মানিক বললে, দেখে মনে হচ্ছে গঙ্গা মাটি। জয়ন্ত ঘাড় নেড়ে বললে, ঠিক বলেছ। মুকুন্দ নন্দীর গদির যে জানলার গরাদ ভেঙে চোরেরা ঘরের ভিতরে ঢুকেছিল, সেই জানলায় এই মাটিটুকু লেগেছিল। ভিতর দিকে নয়, বাইরের দিকে। অমন জায়গায় গঙ্গা মাটি থাকার কারণ কি? খুব সম্ভব চোরদের কারুর পায়ে তা ছিল, ঘরে ঢোকবার সময়ে জানলার গায়ে লেগে গিয়েছে। মানিক অল্পক্ষণ ভেবে বললে, মুকুন্দ নন্দীর গদি বাগবাজারের অন্নপূর্ণা ঘাট থেকে বেশি দূরে নয়। তবে কি চোরেরা গঙ্গার দিক থেকে এসেছে? সবাই এসেছে কিনা জানি না, তবে একজন যে এসেছে সে বিষয়ে সন্দেহ নেই। জয়ন্ত হঠাৎ চমকে উঠে সামনের জানলা দিয়ে পথের দিকে তাকালে, তারপর বললে, মানিক, ওই দেখো, যে আমাকে চিঠি দিয়ে গেছে সে ওই পথ দিয়ে যাচ্ছে। মানিক তাড়াতাড়ি ঝুঁকে পড়ে দেখলে একজন ময়লা কাপড় পরা নিম্ন শ্রেণীর লোক রাস্তা দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সে উত্তেজিত স্বরে বললে, আমারও যেন মনে হচ্ছে ওই লোকটাই আমাকে চিঠি দিয়ে গেছে। জয়ন্ত বললে, মানিক, ওকে এখানে ডেকে আনতে পারো? যদি না আসে? জোর করে ধরে আনবে, কিন্তু আমার বিশ্বাস গায়ের জোরের দরকার হবে না। ও লোকটা বোধহয় চোরদের দলের লোক নয়, দেখছো না ওর ভাবভঙ্গি কেমন নিশ্চিন্ত। জয়ন্তের কথাই সত্য। মানিক গিয়ে ডাকবা মাত্রই লোকটা তার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে এলো বিনা আপত্তিতে। জয়ন্ত শুধলে, তুমি কোথায় থাকো? কুমোরটুলিতে। কি করো? চায়ের দোকানে চাকরি করি, খাই দাই আর বেরিয়ে বেড়াই। বেশ বেশ, তাহলে তুমি তো দেখছি বেশ খুশিতে আছো। তার থাকবো না মশায়, আমি কারুর কোনো ধার ধারি না, একটা বই পেট নয়, ভাবনা চিনতে কিছুই নেই। তার উপরে আজকে আবার বেশি খুশিতে আছি। বেশি খুশিতে আছো কেন বলো দেখি? তা যেন বলছি, কিন্তু আপনারা এত কথা জানতে চাইছেন কেন? তোমাকে আরো বেশি খুশি করব বলে। তুমি নগদ 1 টাকা রোজগার করবে। কে দেবে? আমি। আমায় কি করতে হবে? আগে তোমার এত খুশির কারণ শুনি, তারপর বলবো। তবে শুনুন মশায়, আজ সকালে গঙ্গার ধার থেকে বেরিয়ে ফিরছি, হঠাৎ এক বাবু এসে আমাকে বললে, ওই যে দুজন লোক দুদিকে চলে যাচ্ছে, ওদের একজনের নাম জয়ন্ত আর একজনের নাম মানিক। ওদের এই চিঠি এক একখানা দিয়ে যদি ছুটে পালিয়ে আসতে পারিস, তাহলে নগদ 1 টাকা বকচিস পাবি। আমি তখনই রাজি হয়ে গেলুম। এ আর জয়ন্ত বাধা দিয়ে বললে, বুঝেছি, আর বলতে হবে না। এখন আমার কথা শোনো। সেই বাবুটিকে কেমন দেখতে তোমার মনে আছে কি? সে বুঝলে এই বেশি খুশি লোকটি আহ্লাদে আটখানা হয়ে তাদের কারুকেই চিনতে পারেনি। লোকটা বললে, খুব খুঁটিয়ে বলতে পারবো না মশায়, তবে তার রং কালো নয়, আর দেহ খুব লম্বা চওড়া। আর আর থামলে কেন, বলো না। বাবুটি যখন আমাকে টাকা দেয় তখন আমি দেখেছিলুম তার ডান হাতের বুড়ো আঙুলটা নেই। মানিক সচমকে জয়ন্তের মুখের দিকে তাকিয়ে দেখলে, কিন্তু জয়ন্তের মুখ স্থির। লোকটা বললে, এখন আমাকে কি করতে হবে মশায়? জয়ন্ত পকেট থেকে 1 টাকা বার করে লোকটার হাতে দিয়ে বললে, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এখন যাও। লোকটা অবাক হয়ে খানিকক্ষণ জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইল, তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে উচ্ছ্বসিত স্বরে বললে, বোম মহাদেব, মা লক্ষ্মী দেখছি আজ টাকা বৃষ্টি করছেন। জয়ন্ত বললে, শুনলে মানিক, তার ডান হাতের বুড়ো আঙুল নেই, কাজেই তাকে বাঁ হাতে চিঠি লেখা অভ্যাস করতে হয়েছে। মানিক অভিভূত স্বরে বললে, জয় জয়, তুমি কি জাদুকর? জয়ন্ত বললে, মানিক, ভগবান সবাইকে চোখ দিয়েছেন, কিন্তু সবাইকে সমান দেখবার ক্ষমতা দেননি। যেমন সকলেই লিখতে পারলেও সকলেই কবিতা লিখতে পারে না, তেমনি সকলেই দেখতে পেলেও সকলেই আসল জিনিসটুকু দেখতে পায় না।
আমি জাদুকর নই ভাই, আমি তোমার বন্ধু। এই বলে সে খুব বড় এক টিপ নস্য নাকের গর্তে গুঁজে দিল। ধুলো হাওয়া ভক্ষণ। বৈকালবেলায় মানিক যখন আবার জয়ন্তের কাছে ফিরে এলো, তখন দেখলে সে ইজি চেয়ারে চোখ মুদে পা ছড়িয়ে শুয়ে আছে। মানিক শুধলে, এখনো তোমার ঘুম ভাঙেনি নাকি? বেলা যে পড়ে এলো। চোখ না খুলেই জয়ন্ত বললে, বীর পুরুষ, তুমি সজাগ আছো দেখে আমার সাহস বাড়ল। চোখ মুদলেই মানুষ যে ঘুমোয়, তোমাকে এ শিক্ষা কে দিলে? মানিক বললে, মানুষ ঘুমোলেই চোখ মোদে। জয়ন্ত বললে, মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন সে বসে থাকে না, কিন্তু মানুষ যখন দাঁড়িয়ে থাকে না তখন সে বসতেও পারে, শুতেও পারে, দৌড়তেও পারে। মানুষ যখন চোখ মুদে থাকে তখন সে ঘুমোতেও পারে কিংবা জেগে চিন্তা করতেও পারে। তাহলে তুমি চিন্তা করছিলে? জয়ন্ত চোখ খুলে বললে, হ্যাঁ, গভীর চিন্তা। মুকুন্দ নন্দীর গদির চোরেরা যে পথ দিয়ে শুভাগমন করেছে, আমার মন সেই পথে বেরিয়ে বেড়াচ্ছিল। তাহলে পথ চিনতে পেরেছ? হয়তো পেরেছি, হয়তো পারিনি। চলো একটু গঙ্গার ধারে গিয়ে জলো হাওয়া আর পথের ধুলো খেয়ে আসি। বলেই জয়ন্ত জামা পরতে লাগল। জয়ন্তের জলো হাওয়া আর পথের ধুলো খাবার আগ্রহ মানিক আর কোনোদিন দেখেনি, সুতরাং সে আন্দাজ করে নিলে তার অন্য কোনো উদ্দেশ্য আছে। দুজন মিনিট 15 গঙ্গার ধারে এদিক ওদিক করে বেড়ালে। তারপর অন্নপূর্ণা ঘাটের কাছে এসে জয়ন্ত বললে, ধুলো আর হাওয়া খেয়ে পেট ভরে গিয়েছে, এখন এইখানে একটু বসে বসে গঙ্গার ঢেউ গোনা যাক। দুজনে গঙ্গার ধারে বসে পড়ল। সেখানটায় পাশাপাশি খড়ের নৌকোর পরে খড়ের নৌকো সাজানো রয়েছে। খড় বোঝাই প্রত্যেক নৌকোকে এক একখানা কুঁড়ে ঘরের মতো দেখাচ্ছে। হঠাৎ তাকালে মনে হয় গঙ্গার বুকে যেন এক ভাসন্ত পল্লী গ্রাম বিরাজ করছে। এ জায়গাটা খালি অন্নপূর্ণা ঘাট নয়, খোড়ো ঘাট বা বিচিলি ঘাট নামেও পরিচিত। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খড়ের দালাল, মুটে মজুর, গরুর গাড়ির দারোয়ান ও মাঝি মাল্লাদের হইচই আর গণ্ডগোলে এখানে কেউ কান পাততে পারে না। এখন সেসব গোলমাল আর নেই। বাঁধানো পাড়ের উপরে বসে 5-6 জন দাঁড়ি ও মাঝি গল্পগুজব করছিল। জয়ন্ত খুব সহজেই তাদের ভিতর গিয়ে আলাপ জমিয়ে ফেললে। কথায় কথায় জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা ভাই, ঘাটের ঠিক গায়েই ওই যে খড়ের নৌকোখানা রয়েছে, ওখানা কার? একজন বললে, আমার বাবু। খানিকক্ষণ জয়ন্ত তাদের আর কিছু জিজ্ঞাসা করলে না। মানিকের দিকে ফিরে বললে, মানিক, বয়ার কাছে একখানা বড় বজরা বাঁধা রয়েছে, দেখেছ? বজরাখানা ইতিমধ্যেই মানিকেরও দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং দৃষ্টি আকর্ষণ করবার কারণ হচ্ছে এত বড় ও এমন সুন্দর চিত্র বিচিত্র শৌখিন বজরা গঙ্গার বুকে আজকাল বড় একটা দেখা যায় না। বজরাখানা তারা খুব মনোযোগ দিয়ে দেখছে দেখে একজন মাঝি বললে, বাবু, ও বজরাখানা কাল বিকাল থেকে এই ঘাটেই বাঁধা ছিল, আজ দুপুরে ওখানাকে বয়ার কাছে নিয়ে গেছে। জয়ন্ত বললে, চমৎকার বজরা, ওখানা কার তা জানো? না বাবু, ওরকম বজরা আমি এখানে আর কখনো দেখিনি, তবে বজরার ভিতরে 3-4 জন বাঙালি বাবু আর একজন হাবশি লোককে আমি দেখেছি। জয়ন্ত অকারণেই হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, ঠিক দেখেছ? হাবশি? আগে হ্যাঁ বাবু, হাবশি। মাথায় বেজায় উঁচু, দেহ যেন লোহা দিয়ে তৈরি, গায়ের রং কয়লার মতো, দেখলেই ভয় হয়। জয়ন্ত নস্যদানি বার করে ঘন ঘন নস্য নিতে লাগল। মাঝিদের দলের একটা লোক আরেকজনকে ডেকে বললে, দেখ ভাই চিদু, ওই বজরার লোকগুলো বোধহয় কাল সারা রাত ঘুমোয়নি। চিদু বললে, কেমন করে জানলি তুই? আমারও যে কাল রাতে ঘুমায়নি। ওই বজরার লোকগুলো কাল রাতে 3-4 বার ডাঙায় নেমেছিল। জয়ন্ত বললে, ওঠো মানিক,
এইবারে আরও 2-4 পা বেরিয়ে বাড়ি ফেরা যাক। দুজনে কাশীমিত্তিরের ঘাটের দিকে অগ্রসর হল। জয়ন্ত হঠাৎ মাঝের আর একটা ঘাটের কাছে দাঁড়িয়ে বললে, একখানা পানসি নিয়ে জলবিহারে রাজি আছো? মানিক হেসে ফেলে বললে, বুঝেছি হে, বুঝেছি। ওই বজরার কাছে না গিয়ে তুমি আর থাকতে পারছো না। জয়ন্ত হেসে বললে, তুমি দেখছি অন্তর্যামী হয়ে উঠেছ। তখনই একখানা পানসি ভাড়া করা হলো। মাঝি শুধলে, কোন দিকে যাব বাবুজি? ওই বজরার কাছ দিয়ে এগিয়ে চলো। দুজনে প্রথমটা বজরার দিকে তাকিয়ে নীরবে বসে রইল। তারপর মানিক বললে, মাঝিদের মুখে যা শুনলুম, বজরার লোকগুলোর ব্যবহার সন্দেহজনক বলেই মনে হচ্ছে। ওরকম বজরা কোথা থেকে এখানে এলো, আর কেনই বা এই ঘাটে এসে লেগেছিল? কাল সারা রাত বারবার ওরা ঘাটে নেমেছিল কি কারণে? মুকুন্দনন্দীর গদি এখান থেকে বেশি দূরে নয়, কাল সেখানে চুরি হয়ে গেছে। জয়ন্ত ভাবতে ভাবতে বললে, হুঁ, আর বজরায় একজন হাবশি আছে। যদিও বাঙালির সঙ্গে হাবশি জাতের লোক বড় একটা দেখা যায় না, তবু তার নামেই একটু আগে তুমি এতটা উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? তোমার মনে আছে মানিক, মুকুন্দনন্দীর গদির জানালায় গরাদের উপরে কয়েক গাছা চুল আমি পেয়েছি? সে চুল আমি অনুবীক্ষণে পরীক্ষা করে দেখেছি। চুলগুলো এমনও কোঁকড়ানো আর পুরু যে কাফরি জাতের লোকের মাথার চুল না হয়ে যায় না। মানিকও অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বলো কি জয়, এত বড় প্রমাণ তুমি পেয়েছ? প্রমাণটা এতক্ষণ খুব বড় ছিল না, বরং এই চুলগুলো ব্যাপারটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশে বাঙালির গদিতে হাবশির মাথার চুল অস্বাভাবিক নয় কি? এই চুলগুলোর জন্য সমস্ত ব্যাপারটা গুলিয়ে যাচ্ছিল। মাঝিদের কথায় এতক্ষণে সব স্পষ্ট হয়ে গেল। বলতে বলতে গঙ্গা তীরের দিকে চেয়ে জয়ন্ত হঠাৎ চমকে উঠে থেমে পড়ল। মানিকও সেই দিকে তাকিয়ে দেখলে গঙ্গার ধারে দাঁড়িয়ে একজন লোক একটা লাল নিশানি নিয়ে ঘন ঘন নাড়ছে। জয়ন্ত বললে, মানিক, ও লোকটা বজরার লোকেদের সংকেতে কিছু জানাচ্ছে। মানিক বললে, বোধহয় আমরা ওদিকে যাচ্ছি সেই খবরই দিচ্ছে। জয়ন্ত বললে, খুব সম্ভব তাই। মানিক, একবার যদি ওই বজরায় গিয়ে উঠতে পারি। পানসি তখন বজরার খুব কাছে এসে পড়েছে। জয়ন্ত ও মানিক দেখলে বজরার ছাদের উপর প্রকাণ্ড আকারের একটা লোক মস্ত বড় এক পাথরের মূর্তির মতো স্থিরভাবে বসে আছে। তার লক্ষ্য স্থির হয়ে আছে যে পানসি এগিয়ে আসছে তার দিকে। জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, রিভলভারটা আনতে ভোলনি তো? মানিক বললে, না। কালো আঁধারে, কালো ঝড়ে, কালো গঙ্গায়। সূর্য তখন অস্ত গেছে, পশ্চিমের ভাঙা ভাঙা মেঘের গায়ে আলোময় আলতার ছোপ মাখিয়ে। আকাশ থেকে আলতা আলো ঝরে পড়ে গঙ্গা জলকেও রঙিন করে তুলেছে। সে জল যেন পিচকারিতে ভরে নিলে অনায়াসেই হোলি খেলা করা চলে। বজরাখানা ভালো করে দেখবার মতোই বটে। দোতলা বজরা, তাকে ছোটখাটো একখানা ভাসন্ত বাড়ি বলাও চলে। দেওয়ালগুলো লাল রঙের ও জানলা দরজাগুলোর রং সবুজ। ছাদগুলো চকচকে পিতলের রেলিং দিয়ে ঘেরা। মাঝে মাঝে রঙিন টবে চারা বসিয়ে বাগান রচনারও চেষ্টা করা হয়েছে। সেই সব চারার থলো থলো নানা রঙা ফুল ফুটে বজরাখানাকে দেখতে আরও সুন্দর করে তুলেছে। বজরার একতলায় ছাদের উপরে বসে সেই পাথরের মতো স্থির মস্ত মূর্তিটা তখনও নিষ্পলক চোখে পানসির গতিবিধি লক্ষ্য করছিল। বজরার আর কোথাও যেন প্রাণের চিহ্ন নেই। পানসি এগিয়ে যাচ্ছিল। জয়ন্ত হঠাৎ চেঁচিয়ে বললে, মাঝি, নৌকোখানা বজরার চারদিকে একবার ঘুরিয়ে নিয়ে চলো। চমৎকার বজরা, আমি আরো ভালো করে দেখতে চাই। জয়ন্তের কথা বজরার উপরকার সেই মূর্তিটা শুনতে পেলে। আস্তে আস্তে সে উঠে দাঁড়ালো। একেবারে ধারে এসে পিতলের রেলিংয়ের উপরে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে বললে, আপনারা আমার বজরা দেখতে চান? বেশ তো, বজরার উপরেই আসুন না, বাইরে থেকে দেখবেন কেন? লোকটার গলার আওয়াজ কি গম্ভীর!
এমন অস্বাভাবিক গম্ভীর স্বর শোনাই যায় না। জয়ন্তের দিকে ফিরে মানিক চুপি চুপি বললে, ওহে, লোকটা আবার আমাদের ডাকে যে, এখন কি করবে? জয়ন্ত চেঁচিয়ে বললে, আমরা বজরায় উঠলে আপনি তাহলে রাগ করবেন না? রাগ? রাগ করব কেন? আপনাদের মতো আরো অনেকেই আমার বজরা দেখতে আসেন, এ আমার পরম সৌভাগ্য। বলেই সে ফিরে ডাকলে, ওরে, কে আছিস রে? একটা জোয়ান পশ্চিমী লোক ভিতর থেকে বেরিয়ে এসে সেলাম করলে। লোকটা বললে, বাবুদের ওপরে তুলে নে, সব ঘর ভালো করে দেখা। বজরার উপরে উঠে জয়ন্ত ও মানিক বুঝলে এ একটা দ্রষ্টব্য ব্যাপার বটে। বজরার মালিকের শখও আছে, টাকাও আছে। এর কামরার যে সব ছবি, পোর্সেলিনের আসবাব, সোফা, কোচ, ডাইনিং টেবিল ও কার্পেট প্রভৃতি চোখে পড়ে, অনেক নামজাদা ধনীর বাড়িতেও তার তুলনা মেলে না। একতলার একটা ঘরে বসে কয়েকজন পশ্চিমী লোক গল্পগুজব করছিল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাদের কারুর ভিতর থেকে সন্দেহজনক কোনো কিছু আবিষ্কার করতে পারলে না। দোতলার একটা ঘরে ঢুকে দেখা গেল, যার আমন্ত্রণে তারা বজরায় এসেছে সেই লোকটি টেবিলের সামনে একখানা চেয়ারে চুপ করে বসে আছে। এই যে, আসুন, সব কামরা দেখা হলো, কেমন দেখলেন? জয়ন্ত বললে, চমৎকার। আজকাল এরকম বজরা চোখেই পড়ে না। বজরার মালিক বোধহয় আপনিই? হ্যাঁ, এখনকার বাবুদের শখ হচ্ছে লঞ্চ আর মোটর বোট কেনা। আমি ওসব কলকবজার জিনিস দু চক্ষে দেখতে পারি না। একটা কল বিগড়লেই সব অচল। জয়ন্ত লোকটাকে ভালো করে দেখতে লাগল। লোকটির বয়স হবে বছর 40। রং উজ্জ্বল শ্যাম, দেহ যেমন লম্বা তেমনি চওড়া, দেখলেই শক্তিমান বলে বোঝা যায়। দুই চোখের দৃষ্টি এমন তীব্র যে বেশিক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকা যায় না। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, বসুন। জয়ন্ত ও মানিক এক একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। মানিক দেখলে জয়ন্ত এক দৃষ্টিতে একটা শেলফের দিকে চেয়ে আছে। সেও সেই দিকে চেয়ে দেখলে শেলফের উপর কতকগুলো ইংরেজি বই সাজানো রয়েছে, সব বইই রসায়ন তত্ত্ব বিষয়ক। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল, যে ব্যক্তি তাদের ভয় দেখিয়ে চিঠি লিখেছে, জয়ন্তের বিশ্বাস সেও কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে। মানিক বুঝতে পারল জয়ন্ত অমন করে বইগুলো লক্ষ্য করছে কেন। টেবিলের এক কোণে রয়েছে একটা বক যন্ত্র। জয়ন্ত হাত দিয়ে অন্যমনস্কভাবে সেটা নাড়তে নাড়তে বললে, এখানে এ জিনিসটা কেন? লোকটি হেসে বললে, আমার একটি বাতিক আছে, আমি কেমিস্ট্রি নিয়ে অল্প স্বল্প নাড়াচাড়া করি। জয়ন্ত বললে, আমারও কেমিস্ট্রি শিখতে ইচ্ছে হয়। আপনি যদি দয়া করে ও সম্বন্ধে দু চারখানা বইয়ের নাম লিখে দেন তাহলে বাধিত হই। লোকটি বললে, এ আর শক্ত কথা কি, এখনই দিচ্ছি। বলেই টেবিলের টানার ভিতর থেকে কাগজ ও কলম বার করে খানকয় বইয়ের নাম লিখে কাগজখানা জয়ন্তের হাতে দিলে। জয়ন্ত বললে, ধন্যবাদ। আপনার সঙ্গে এতক্ষণ আলাপ করলুম, কিন্তু মহাশয়ের নাম আমরা জানি না। আমার নাম ভবতোষ মজুমদার, কলকাতায় বাগবাজারে থাকি। এমন সময় নিচে থেকে পানশির মাঝির চিৎকার শোনা গেল, বাবুজি, আকাশে মেঘ জমেছে, এক্ষুনি ঝড় উঠবে, শিগগিরই আসুন। জয়ন্ত তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললে, আপনার বজরা দেখে বড় খুশি হলুম, আজ তাহলে আসি, নমস্কার। কামরা থেকে বাইরে বেরিয়েই তারা দেখলে সন্ধ্যার অন্ধকারের ভিতরে আধখানা আকাশ জুড়ে মেঘের কালিমা ঘন হয়ে উঠেছে। কষ্টি পাথরের উপরে ক্ষণস্থায়ী সুবর্ণ রেখার মতো থেকে থেকে বিদ্যুতের দীপ্ত লীলা দৃষ্টিকে ঝলসে দিচ্ছে। মাঝি বললে, বাবুজি, ঝড় এলো বলে, আপনারা এখন পানশিতে আসবেন কি? জয়ন্ত পানশিতে নেমে পড়ে বললে, ঝড়কে আমরা ভয় করি না, পানশি চালাও। মানিক বললে, জয়, কাজটা বুদ্ধিমানের মতো হলো না। মেঘগুলো কিরকম হু হু করে এগিয়ে আসছে তা দেখেছ? দেখেছি, কিন্তু মানিক, ঝড়ের সময় এই গঙ্গার চেয়ে ওই বজরা যে আরো ভয়ানক হয়ে উঠত না, তাই বা কে বলতে পারে? মানিক সচমকে বলল,
তোমার এমন সন্দেহের কারণ? সকালে আমরা যে দুখানা চিঠি পেয়েছি তার কথা তুমি ভোলনি বোধ হয়। না, সেই চিঠি দুখানা ওই বজরার ভিতরে বসেই লেখা হয়েছে। মানিক বললে, তোমার বিশ্বাস সেই চিঠি দুখানার লেখক কেমিস্ট্রি নিয়ে চর্চা করে? ভবতোষ যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে তাও সকর্ণেই শুনলুম বটে, কিন্তু এইটুকু প্রমাণই যথেষ্ট নয়। জয়ন্ত বললে, সে কথা আমিও জানি, কিন্তু আমি তার চেয়েও বেশি কিছু জানতে পেরেছি। এই কাগজখানা দেখছ? ভবতোষ তোমার সামনেই এই কাগজে কতকগুলো বইয়ের নাম লিখে দিয়েছে। আর এই দেখো সেই চিঠি দুখানা। এই বলে সে পকেটে হাত দিয়ে সকালের সেই চিঠি দুখানা বার করলে। মানিক কাগজ দুখানা তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে করতে বললে, ভবতোষ লিখেছে কালো কালিতে ইংরাজি হরফে, আর চিঠির লেখা বাংলায় সবুজ কালিতে। তোমার মতে চিঠির লেখা বাঁ হাতের, কিন্তু ভবতোষ তো আমার সামনেই ডান হাতে লিখলে। এই কাগজের লেখার সঙ্গে চিঠি লেখার কোনো মিলই আমি দেখতে পাচ্ছি না। জয়ন্ত বলল, আরো ভালো করে দেখো মানিক, আরো ভালো করে দেখো। মানিক হঠাৎ সবিস্ময়ে বলে উঠল, এ কি ব্যাপার? চিঠিখানার কাগজ আর ভবতোষের কাগজ যে একেবারে এক। জয়ন্ত কাগজখানা আর চিঠি আবার পকেটের ভিতরে পুরে ফেলে সহাস্যে বললে, ভায়া, তোমার চোখ একটু দেরিতে ফোটে দেখছি। ভবতোষের কাগজ আর চিঠির কাগজ যে এক, আমি তো সেটা মিলিয়ে দেখবার আগেই টের পেয়েছিলুম। ওই চিঠি দুখানা ভবতোষ নিজে লেখেনি বটে, কিন্তু চিঠির কাগজ সরবরাহ করেছে সে নিজের হাতেই। খুব সম্ভব চিঠি দুখানা লেখা হয়েছে তার হুকুমেই। মানিক, ও বজরা আমাদের পক্ষে নিরাপদ নয়। মানিক বললে, ওই ঝড় উঠল। হ্যাঁ, ঝড় উঠল, আর সে বড় সহজ ঝড় নয়। ভীষণ কালো মেঘের দল সারা আকাশকে সম্পূর্ণরূপে গ্রাস করবার আগেই আচম্বিতে উন্মত্ত ঝটিকা গোঁ গোঁ শব্দে চিৎকার করে উঠল, এবং তারপরেই ছুটে এলো চোখ কানা করা রাশি রাশি ধুলোর কণা। সঙ্গে সঙ্গে গঙ্গার জল খেপে উঠে খল 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 অট্টহাস্যে প্রলয়ে নাচ শুরু করে দিলে। এক মুহূর্তের মধ্যেই আকাশ বাতাস পৃথিবীর রূপ গেল একেবারে বদলে। সন্ধ্যার অন্ধকারে, মেঘের অন্ধকারে, ধুলোর অন্ধকারে চোখে কিছু দেখা যায় না। বজ্রের গর্জনে, ঝড়ের হুঙ্কারে, তরঙ্গের কোলাহলে কানে কিছু শোনা যায় না। বাতাসের ও জলের টানে পানশিখানা কোন দিকে ছুটে চলেছে তীর বেগে তা কেউ বুঝতেও পারলে না। সেই হট্টগোলের ভিতরেও জয়ন্তের তীক্ষ্ণ কান আর একটা শব্দ আবিষ্কার করলে। হঠাৎ চোখ তুলেই সে দেখলে একখানা মোটর বোট একেবারে পানশির উপর এসে পড়েছে। আর রক্ষা নেই। মানিক, মানিক, লাফিয়ে পড়ো, জলে লাফিয়ে পড়ো! প্রাণপণে চেঁচিয়ে এই কথা বলেই মানিককে টেনে নিয়ে জয়ন্ত গঙ্গার সেই মৃত্যু স্রোতের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মোটর বোটখানা ভীষণ শব্দে পানশির উপরে বিষম এক ধাক্কা মারলে। দাঁড়ি মাঝিরা তীক্ষ্ণ স্বরে আর্তনাদ করে উঠল, এবং পানশিখানাও চোখের নিমেষে উল্টে গেল। জয়ন্ত ও মানিক জলের উপরে ভেসে উঠেই দেখলে মোটর বোটখানা আবার তাদের দিকে বেগে ছুটে আসছে। জয়ন্ত আবার চেঁচিয়ে বললে, মানিক, ও মোটর বোট আমাদেরই বধ করতে চায়। আবার ডুব দাও, ডুব সাঁতারে এগিয়ে যাবার চেষ্টা করো। ধপ করে বিদ্যুৎ জ্বলে উঠল, এবং ডুব দেবার পূর্ব মুহূর্তে জয়ন্ত ও মানিক দুজনেই সচমকে দেখলে মোটর বোট চালিয়ে আসছে মূর্তিমান জমের মতো কালো একটা কাফরি। গরম খিচুড়ি। ডুব দিয়ে তারা সেই উন্মত্ত জলরাশি ঠেলে খানিক দূর এগিয়ে গেল, কিন্তু জলের ভিতরে দম বন্ধ করে মানুষ আর কতক্ষণ টিকে থাকতে পারে? মিনিট খানেক পরেই আবার তাদের উপরে ভেসে উঠতে হলো হাঁপ ছাড়বার জন্যে। প্রায় অন্ধকারে ঢেউয়ের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে করতে তারা ত্রস্ত নেত্রে দেখলে আকাশে চিলেরা যেমন ছোঁ মারবার আগে মণ্ডলাকারে ঘোরে, সেই মোটর বোটখানা গঙ্গার অস্থির ও ফুটন্ত জলে তেমনি চক্র কেটে আবার বেগে ঘুরে আসছে। প্রথম আক্রমণ ব্যর্থ হওয়াতে এবারে তার রোখ আরো বেড়ে উঠেছে। মেঘ আর ঝড় আর গঙ্গা তেমনি প্রলয়ের চিৎকার করছে, পৃথিবীর সর্বাঙ্গে অন্ধকার তেমনি কয়লার রং মাখিয়ে দিচ্ছে, এবং চারিদিকে ফেনা ছড়াতে ছড়াতে ও মরণ নাচ নাচতে নাচতে তরঙ্গের পর তরঙ্গ তেমনি নিষ্ঠুর কৌতুকে ছুটে তেড়ে আসছে। মানিক হাঁপাতে হাঁপাতে বললে, জয়, আবার ডুব দাও। জয়ন্ত বললে,
এমন বারবার ডুব দিয়ে কতক্ষণ চলবে? তাছাড়া আর উপায় কি? ওই দেখো, মোটরবোটখানা আবার এসে পড়ল। মানিক, আমাদের রিভলভার আছে, শিগগির বার করো। পর মুহূর্তে অন্ধকারের বুক বিদীর্ণ করে দুটো রিভলভার উপর গর্জন করে উঠল। মোটর বোটখানা ভয়াবহ দুঃস্বপ্নের মতো বেগে আসতে আসতে হঠাৎ মোড় ফিরে আঁধারের ভিতরে গোঁত খেয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, মানিক, রিভলভারের গুণ দেখো। আমাদের কাছে রিভলভার আছে জানলে শত্রু বোধহয় এতটা বীরত্ব দেখাতে আসতো না। দুহাতে জল ঠেলতে ঠেলতে মানিক বললে, জয়, তোমার এ অনুমানও সত্য, ওদের দলে কাফরি জাতের লোক আছে। জয়ন্ত বললে, আমার অনুমান মিথ্যা হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওসব কথা এখন থাক, এখনও আমরা নিরাপদ নই। চলো, আগে ডাঙার দিকে চলো। ঝড় আজ গঙ্গাকে যেভাবে খেপিয়ে তুলেছিল, স্রোতের টান যেরকম প্রখর, তাতে ডাঙার দিকে অগ্রসর হওয়া বড় সহজ কাজ নয়। তারা গঙ্গায় ঝাঁপ দিয়েছিল বাগবাজারের কাছে, কিন্তু পায়ের তলায় মাটি পেলে নিমতলার ঘাটের কাছে গিয়ে। তারা যখন পথ দিয়ে বাড়িমুখো হলো, তখন ঝড়ের আক্রোশ একেবারে কমে গেছে। শূন্য থেকে কালো মেঘের পর্দাও সরে গেল বটে, কিন্তু আকাশ পরিষ্কার হলো না, খুব জোরে বৃষ্টি ঝরতে লাগলো। জয়ন্ত বললে, দেবতা দেখছি আজ আমাদের ওপরে মোটেই খুশি নন। ভেবেছিলুম ঝড়ের পর আকাশ পরিষ্কার হবে, আর আমিও সেই কাফরি বন্ধুর মোটর বোটখানা আর একবার খোঁজবার চেষ্টা করব। কিন্তু আজ আর খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, চারিদিকে যে অন্ধকার। তবে মোটর বোটখানা পরেও বোধহয় আমরা খুঁজে বার করতে পারব। কেমন করে? পোর্ট পুলিশে খবর দিয়ে। মোটর বোট এখানে বেশি নেই, যে কখানা আছে পোর্ট পুলিশের কাছেই তাদের সন্ধান মিলবে। মানিক বললে, কিন্তু কোন মোটর বোট আমাদের আক্রমণ করেছিল কেমন করে তা বুঝতে পারবে? জয়ন্ত বললে, আমার রিভলভারের গুলিগুলো যে ব্যর্থ হয়নি আমি তা জানি, তোমারও টিপ খারাপ নয়। আমাদের খুঁজে দেখতে হবে কোন মোটর বোটের গায়ে গুলির দাগ আছে। এটুকু আবিষ্কার করা বিশেষ কঠিন হবে না, কি বলো হে? মানিক বললে, আপাতত সব কথা আমার আর ভালো লাগছে না। আমার গায়ের হাড়গুলো পর্যন্ত বোধহয় ভিজে গেছে, ডাঙায় উঠেও এখনো ভিজতে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি চলো, আগে 2 পেয়ালা গরম চা, তারপর গরম খিচুড়ি। ঠিক বলেছ মানিক, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার চেয়ে তোমার বুদ্ধিই বেশি খোলে। চলো বন্ধু, ঘরমুখো বলদের মতো ঘরের দিকেই দৌড় দেওয়া যাক। হাইড্রোজেন আর্সেনাইড। পরদিন সকালে ঘুম ভাঙবার পর মানিক ঘরের জানলা খুলে বাইরেটা একবার দেখে নিজের মনে অপ্রসন্ন স্বরে বললে, কি একগুঁয়ে বৃষ্টি! কাল থেকে শুরু হয়েছে, এখনো থামবার নাম নেই। সঙ্গে সঙ্গে রাস্তা থেকে জয়ন্তের ডাক শুনলে, মানিক, ওহে মানিক! তাড়াতাড়ি আবার জানলা খুলে মানিক বললে, কি হে, এত সকালে এই বৃষ্টিতে তুমি কোত্থেকে আসছো? মানিক, জামা কাপড় পরে শিগগির নিচে নেমে এসো। কথা মতো কাজ করে মানিক নিচে নেমে গিয়ে জিজ্ঞাসা করলে, ব্যাপার কি জয়, আবার কোনো নতুন বিপদ হয়েছে নাকি? বিপদ? হ্যাঁ, তবে আমাদের বিপদ নয়। তার মানে? আমাদের পাড়ার অর্থাৎ বাগবাজারের সদানন্দ বসুর নাম শুনেছ বোধ হয়। তিনি খুব ধনী হলেও খুব কৃপণ বলেই বিখ্যাত। লোকের বিশ্বাস সকালে তাঁর নাম করলে ভাতের হাঁড়ি ফেটে যায়, তাই সবাই তাঁকে হাঁড়ি ফাটা বসু বলে ডাকে। এই সদানন্দ বসুর বাড়িতে কাল রাত্রে মস্ত চুরি হয়ে গেছে। মস্ত চুরি? হ্যাঁ, ঘটনাটা আমি লোকের মুখে যতটা জানতে পেরেছি তা হচ্ছে এই। সদানন্দবাবু তাঁর বাড়িতে একলাই বাস করেন, কারণ সংসারে তাঁর আর কেউ নেই। একমাত্র মেয়ে, সেও শ্বশুর বাড়িতে। বাড়িতে থাকে কেবল একজন চাকর ও একজন দারোয়ান। ঠিকে পাচক রান্না সেরে বাসায় চলে যায়। সদানন্দবাবুও শখ করে থিয়েটার দেখতে গিয়েছিলেন। এমন শখ তাঁর হয় না, বোধ করি পাস পেয়েছিলেন। থিয়েটারে বড় বড় 2টো পালা ছিল, সারা রাত তাঁর অভিনয় দেখবার কথা। কিন্তু একটা পালা দেখবার পর আর তাঁর ভালো লাগেনি, তাই তিনি রাত 12:30টার সময়েই বাড়িতে ফিরে আসেন। দারোয়ান সদর দরজা খুলে দেয়। তিনি সোজা উপরে গিয়ে দেখেন তাঁর শয়ন ঘরের দরজা খোলা,
অথচ দরজায় তিনি নিজের হাতেই চাবি বন্ধ করে গিয়েছিলেন। তাড়াতাড়ি তিনি ঘরের ভিতরে গিয়ে ঢোকেন, কিন্তু সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান। জ্ঞান হলে পর দেখলেন তাঁর লোহার সিন্দুক ভাঙা, টাকা কড়ি আর মূল্যবান যা কিছু ছিল সব অদৃশ্য। আশ্চর্য! কিন্তু ঘরে ঢুকেই তিনি অজ্ঞান হয়ে যান কেন? এখনও সেটা জানতে পারিনি। সদানন্দবাবুর জুয়েলারি ব্যবসা আছে, সুতরাং তাঁর লোহার সিন্দুকে যে হিরে মুক্তা চুনি পান্নার অভাব ছিল না এটুকু অনায়াসেই কল্পনা করতে পারি। চোর এসেছিল খিড়কির দরজা দিয়ে। আপাতত এর বেশি আর কিছু জানি না। সদানন্দবাবুর সঙ্গে আমার আলাপ আছে, তিনি আমাকেও ডেকে পাঠিয়েছেন, পুলিশেও খবর দিয়েছেন। আরও খানিক পথ চলেই দুজনে ঘটনাস্থলে এসে হাজির হলো। তখনও পুলিশ আসেনি। উপরে খবর দিয়ে জয়ন্ত বাড়ির ভিতরে প্রবেশ করল। শয়নঘরে একখানা ইজি চেয়ারের উপরে সদানন্দবাবু শুকনো মুখে হতাশভাবে শুয়েছিলেন। জয়ন্তকে দেখেই মাথা নেড়ে হাহাকার করে উঠলেন। সে হাহাকার জয়ন্তের কানে ঢুকল বলে মনে হলো না। সে নস্যদানি থেকে নস্য নিতে নিতে ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগল। ঘরখানি খুব ছোটোখাটো। একটা লোহার সিন্দুক ও টুলের উপরে একটা কুঁজো ছাড়া আসবাবপত্র আর কিছুই নেই। লোহার সিন্দুকটা ভালো করে দেখে জয়ন্ত মৃদুস্বরে বললে, মানিক, কলকাতায় বৈজ্ঞানিক চোরের দল ক্রমেই পুরু হয়ে উঠছে। এই লোহার সিন্দুক খোলবার জন্য অক্সি অ্যাসিটিলিন টর্চ ব্যবহার করা হয়েছে। মুকুন্দ নন্দীর গদিতেও চোরেরা ঠিক এই উপায়ই অবলম্বন করেছিল। মানিক চমকে উঠে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইল। এমন সময় নিচে একটা গোলমাল উঠল। তারপরেই সিঁড়ির উপরে একাধিক লোকের পায়ের শব্দ শোনা গেল। জয়ন্ত বললে, পুলিশ এসেছে। এখনই আমাদের পুরনো বন্ধু ইন্সপেক্টর সুন্দরবাবুর আবির্ভাব হবে। ইন্সপেক্টর সুন্দরবাবু সদল বলে উপরে এসে হাজির হলেন। সম্ভবত তাঁর পিতৃদেব ঠাট্টা করেই ছেলের নাম রেখেছিলেন সুন্দর, কারণ তাঁর দেহ যেমন বেঁটে তেমনি মোটা, এবং গায়ের রং নিগ্রোদের চেয়ে বেশি ফর্সা নয়। চোখ আর নাক প্রায় চীনেম্যানদের মতো, এবং শোনা যায় জন্মগ্রহণের পরে তাঁর মাথায় কেউ কোনোদিন একগাছি চুলও দেখতে পায়নি। জয়ন্তকে দেখেই সুন্দরবাবু একগাল হেসে বললেন, এই যে শখের টিকটিকি ভাইয়ারা, যে চোরের ঠিকুজি বোধহয় জানতে পেরেছ। জয়ন্ত বললে, আগে না, আপনার আগে চোর ধরব এমন সাধ্য আমাদের নেই। সুন্দরবাবু খুশি হয়ে বললেন, তা সত্যি কথা ভায়া, শখের গোয়েন্দাগিরি আর শার্লক হোমসের বাহাদুরি নভেলেই ভালো লাগে, আসলে তার কোনো দামই নেই। যাক সে কথা, কই কোন সিন্দুক ভেঙে চুরি হয়েছে দেখি। সিন্দুকটার দিকে তাকিয়েই সুন্দরবাবু বললেন, ওর ভেতরে কত টাকা ছিল? সদানন্দবাবু বিউহলের মতো হাহাকার করতে লাগলেন। সুন্দরবাবু ধমক দিয়ে বললেন, ওসব কান্না টান্না এখন রাখুন মশাই, কাজের কথা বলুন, কি চুরি গেছে? সদানন্দবাবু অনেক কষ্টে হাহাকার থামিয়ে জানালেন, চোরেরা 4,000 টাকার নোট ও প্রায় 30,000 টাকার জড়োয়া গয়না নিয়ে গেছে। সুন্দরবাবু বললেন, বেশ করেছে, অত টাকার জিনিস এখানে রেখেছিলেন কেন? চোরকে লোভ দেখিয়ে পুলিশের কাজ বাড়াবার জন্যে? আপনি আর যা জানেন বলুন। সদানন্দবাবু যা বললেন জয়ন্তের কাছ থেকে মানিক আগেই তা শুনেছিল। সুন্দরবাবু বললেন, কিন্তু ঘরে ঢুকেই আপনি কচি খোকার মতো অজ্ঞান হয়ে গেলেন কেন? জানি না, কিসের একটা শব্দ হলো, আর অমনি আমার সর্বাঙ্গ কিরকম করে উঠল। তারপর কি হলো আমার মনে নেই। তাহলে কোনো লোককে আপনি দেখতে পাননি? কি করে দেখব, ঘরে আলো ছিল না। তারপর চাকর দারবানের ডাক পড়ল, তারা কিছুই জানে না। সুন্দরবাবু বললেন, সেপাই, এই 2 বেটাকে বেঁধে থানায় নিয়ে চলো। ও কি জয়ন্ত ভায়া, ঘরের মেঝে তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? তোমার আবার কি হলো? জয়ন্ত ঘরের মেঝে থেকে সযত্নে কি কতকগুলো তুলে একটা কাগজে মুড়ে রেখে বললে, এখানে অনেক কাঁচের টুকরো পড়ে রয়েছে, সেগুলো কুড়িয়ে তুলে রাখলুম। সদানন্দবাবু সবিস্ময়ে বললেন, আমার ঘরে কাঁচের টুকরো কেমন করে এলো? সুন্দরবাবু বললেন, কই দেখি একবার টুকরোগুলো। জয়ন্ত দেখালে। সেগুলো এত ছোট যে কাঁচের টুকরো না বলে কাঁচ চূর্ণ বলাই উচিত, খুব পাতলা ও হালকা কাঁচের গুঁড়ো।
সুন্দরবাবু হা হা করে হেসে উঠে বললেন, ফেলে দাও ভায়া, ফেলে দাও। ওগুলো হীরক চূর্ণ নয় যে এত যত্ন করে নিয়ে যাচ্ছ। জয়ন্ত বললে, এগুলো হীরক চূর্ণ হলে এত যত্ন করে নিয়ে যেতুম না। সুন্দরবাবু হতাশভাবে একটা মুখভঙ্গি করে এবং সদানন্দবাবুকে আরো গোটা কয়েক প্রশ্ন করে উঠে দাঁড়ালেন। জয়ন্ত বললে, সদানন্দবাবু, আপনার জলের কুঁজোর পাশে একটা কাঁচের গেলাসে আধ গ্লাস জল রয়েছে। ও জল কি আপনি পান করেছিলেন? সদানন্দবাবু বললেন, না, কাল থেকে আজ পর্যন্ত আমি ও গেলাসটা হাতে করিনি। গেলাসটা তো বরাবর কুঁজোর মুখে ঢাকা দেওয়াই থাকে, ওটাকে নামিয়ে রাখলে কে তাও জানি না। জয়ন্ত এক টিপ নস্য নিলে, তারপর সাবধানে গেলাসের তলাটা ধরে জানলার কাছে গিয়ে দাঁড়ালো এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে গেলাসটা পরীক্ষা করতে লাগলো। সুন্দরবাবু একটি ছোটখাটো লাফ মেরে তাড়াতাড়ি বললেন, সাধু শার্লক হোমস, ও বুদ্ধি তো আমার মাথায় ঢোকেনি। ওতে আঙুলের ছাপ আছে নাকি? আছে, তবে চোরেদের কারুর কিনা জানি না। গেলাসটা আপনি নিয়ে যান, আঙুলের ছাপের ফটো তুলে দেখবেন কিছু আবিষ্কার করতে পারেন কিনা। চলো হে মানিক, আমরা বিদায় হই। হ্যাঁ, ভালো কথা। সুন্দরবাবু, দয়া করে যদি একবার আমার বাড়িতে আসেন, তাহলে আপনাকে একটা খুব দরকারি নতুন কথা শোনাতে পারি। সুন্দরবাবু বললেন, তোমার কথা যদি নভেলের রূপকথা না হয় তাহলে আমি যেতে পারি। মনে রেখো, আমরা পুলিশের লোক, রূপকথা শোনবার সময় নেই। জয়ন্ত হেসে বললে, বেশ বেশ, আপনি যে পুলিশের একজন ছোটখাটো কর্তা সে কথা আমি ভুলব না। আসতে আজ্ঞা হোক। সকলে যখন জয়ন্তের বাড়িতে গিয়ে হাজির হলো, তখনও বৃষ্টি থামেনি। সুন্দরবাবুকে বৈঠকখানায় বসিয়ে জয়ন্ত বললে, মানিক, তুমি সুন্দরবাবুদের সঙ্গে মিনিট কয়েক গল্প করো, আমি একবার পরীক্ষাগারের ভিতরে যেতে চাই। সুন্দরবাবু অত্যন্ত ছটফটে লোক, চুপ করে বসে থাকা তাঁর পক্ষে মস্ত শাস্তি। তিনি টেবিলের উপর থেকে একবার খবরের কাগজ তুলে নিলেন, দু এক লাইন পড়েই আবার কাগজখানা ফেলে দিলেন। একবার একটা জানলা খুললেন, তারপর জলের ছাঁট আসছে দেখে জানলাটা আবার বন্ধ করে দিয়ে বললেন, মানিক ভায়া, আমার প্রতি মুহূর্ত মূল্যবান, আর আমি অপেক্ষা করতে পারবো না। মানিক বললে, ওই যে চার টোস্ট নিয়ে এসেছে, একটু খেয়ে দেখুন না। সুন্দরবাবু তৎক্ষণাৎ বসে পড়ে বললেন, হ্যাঁ, এই প্রস্তাব আমি সমর্থন করি। আরও খান 2 টোস্ট পেলেও আমি আপত্তি করব না। মানিক হেসে বললে, খালি টোস্ট কেন, আপনি ডিম খান, মুরগির ডিম? সুন্দরবাবু বললেন, মুরগির ডিম হচ্ছে উপাদেয় খাদ্য। বেয়ারা তখনই আরও টোস্ট ও মুরগির ডিম দিয়ে গেল। সুন্দরবাবু চা ও খাবার নিঃশেষ করে অত্যন্ত খোশ মেজাজে মুখ পুঁছতে পুঁছতে বললেন, এরপরে জয়ন্ত ভায়া যদি গোটা 2 রূপকথা বলেন, তাহলে পুলিশের লোক হয়েও আমি রাগ করব না। এমন সময় জয়ন্ত ঘরের ভিতরে এসে ঢুকল, তার হাতে সেই কাগজের মোড়কটা। সে বললে, সুন্দরবাবু, এগুলো কি জানেন? কাঁচের বাল্বের ভাঙা টুকরো। এর ভিতরে কি ছিল জানেন? হাইড্রোজেন আর্সেনাইড। ও কি! হঠাৎ একটা খড়খড়ির পাখি খোলার শব্দ হলো, তারপরেই আরও 3-4টে অদ্ভুত শব্দ। চোখের পলক না ফেলতেই জয়ন্ত দুটো প্রবল ধাক্কায় সুন্দরবাবু ও মানিককে ঘরের দ্বার পথ দিয়ে বাইরে ঠেলে দিলে এবং সেই সঙ্গে নিজেও এক লাফে বাইরে গিয়ে পড়ল। ঠেলা সামলাতে না পেরে মানিকের সঙ্গে সুন্দরবাবু ঠিকরে একেবারে উঠোনে গিয়ে চিৎপাত হয়ে পড়লেন। কোনো রকমে উঠে বসে যন্ত্রণা বিকৃত ক্রুদ্ধস্বরে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, এর অর্থ কি? জয়ন্ত শান্তস্বরে বললে, এর অর্থ আর কিছুই নয়, ও ঘরে আর 1 সেকেন্ড থাকলে হয়তো আমরা প্রাণে মারা পড়তুম। বিস্ময়ে 2 চক্ষু বিস্ফারিত করে সুন্দরবাবু বললেন, প্রাণে মারা পড়তুম? হ্যাঁ, হাইড্রোজেন আর্সেনাইড। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, golpokothar-asor.org।